ভেনেজুয়েলায় সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের অনুমোদিত ফোর্সের নাম কি? দেশের অর্থনীতির হৃৎপিণ্ড বলা হয় কোন বন্দরকে? সুয়েজ খাল কোন দুটি মহাদেশকে পৃথক করেছে? বিশ্বের সব থেকে বেশি তেলের মজুদ রয়েছে কোন দেশে? আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আপনাদের সঙ্গে আমি আছি মোহাম্মদ রফিকুল ইসলাম। আজকে আপনাদের সঙ্গে আমি এসেছি সাপ্তাহিক আপডেট বুলেটিন নিয়ে। যে আপডেট বুলেটিনের পর্ব হচ্ছে আজকে 27। এই 27তম পর্বে যে সমস্ত তথ্যগুলো আমাদের ছিল, একদম সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া যে তথ্যগুলো পরীক্ষার কমন উপযোগী, অর্থাৎ অচিরেই যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে দেখা যাচ্ছে সেই সমস্ত পরীক্ষাতে এই প্রশ্নগুলো আসতে পারে, তার জন্যই বিদ্যাবাড়ি কিন্তু আয়োজন করেছে সাপ্তাহিক আপডেট বুলেটিন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে আসি। যে প্রশ্নগুলো আমাদের মাঝে রয়েছে সেই প্রশ্নগুলো দেখে নিব, তারপরে উত্তরগুলো দেখে নেব আমরা। প্রথমেই এখানে যে কোশ্চিনটা রয়েছে, প্রথম যে প্রশ্নটা, ক্যারিবীয় অঞ্চলে স্বাধীন ও সার্বভৌম দেশ কতটি? ক্যারিবীয় অঞ্চলে স্বাধীন ও সার্বভৌম দেশ কতটি? অ্যান্সার করতে হবে। আমার প্রশ্নের অ্যান্সার যে আমি দিয়ে দিব, অ্যান্সার দেওয়ার পূর্বে আপনারা নিজেরা কমেন্ট করার চেষ্টা করবেন যে কি হবে রাইট অ্যান্সারটি। ক্যারিবীয় অঞ্চলটি আসলে কোথায় অবস্থিত? ক্যারিবীয় অঞ্চল আসলে কোন অঞ্চলগুলোকে ক্যারিবীয় অঞ্চল বলা হয়? মূলত ক্যারিবিয়ান যে সাগরটা রয়েছে, ক্যারিবীয় সাগর, সেই ক্যারিবীয় সাগরের তীরবর্তী যে দেশসমূহ সেগুলোই কিন্তু ক্যারিবীয় অঞ্চলের দেশ। তো এখানে মোট স্বাধীন ও সার্বভৌম দেশ রয়েছে 13টি। আমরা যদি একটু ক্যারিবীয় অঞ্চল সম্পর্কে দেখার চেষ্টা করি, আমাদের কাছে একটা ম্যাপ রয়েছে, আপনাকে ম্যাপ দেখাই, আশা করি দেখতে পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে আমাদের ম্যাপ, কান্ট্রিজ ইন দ্য ক্যারিবিয়ান। ক্যারিবিয়ান সাগরের তীরবর্তী যে দেশগুলো, এইখানে মোট 13টি দেশ রয়েছে যেগুলো স্বাধীন এবং সার্বভৌম দেশ। তো নামগুলো একটু দেখার দরকার আমাদের। আমরা যদি এখান থেকে দেখার চেষ্টা করি, এটা হচ্ছে কিউবা, এরপরে রয়েছে জামাইকা, এই যে অংশটুকু এটা হচ্ছে জামাইকা। এগুলো সবগুলো কিন্তু প্রায় দ্বীপ রাষ্ট্র, হ্যাঁ, প্রত্যেকটা এক একটা কিন্তু দ্বীপ। কিউবা একটা দ্বীপ, এই পুরোটা একটা দ্বীপ। এরপরে হচ্ছে যে জামাইকা, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রানাইটস, এটা একটা রয়েছে। হাইতি রয়েছে একটা, হাইতি। এখান থেকে দেখেন বাহামা রয়েছে, এরপরে অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, এরপরে হচ্ছে ডোমিনিকান রিপাবলিক একটা, আর ডোমিনিকা রয়েছে একটা। ডোমিনিকান রিপাবলিকটা হচ্ছে এইখানে, আর ডোমিনিকাটা কিন্তু এই অংশটুকুতে, হ্যাঁ, দ্বীপ। এগুলো সবগুলো দ্বীপ রাষ্ট্র, হ্যাঁ, ছোট ছোট দেশ এগুলো। সেন্ট কিটস অ্যান্ড নেভিস, এরপরে সেন্ট লুসিয়া, এরপরে হচ্ছে গ্রানাডা রয়েছে, বারবাডোস, এবং রয়েছে আমাদের ট্রিনিডাড অ্যান্ড টবাকো। এই যে মোট 13টি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এই 13টি দেশ হচ্ছে ক্যারিবিয়ান অঞ্চলের দেশ। তো এগুলো হচ্ছে ক্যারিবিয়ান সাগরের তীরবর্তী দেশ, হ্যাঁ। তো ক্যারিবিয়ান সাগরটা কিন্তু এর নিচের যে অংশটুকু ছিল, এই নিচের অংশটুকু বা এইগুলো সবগুলো দেশ, এই যে অংশটুকু যে রয়েছে প্রত্যেকটা কিন্তু দ্বীপ। এগুলো কিন্তু আপনাদের যে একটা অখণ্ড রাষ্ট্র, ছোট ছোট রাষ্ট্র, এগুলো দেখেন প্রত্যেকটা ছোট ছোট দ্বীপ, একদম দ্বীপ রাষ্ট্র বলা হয়ে থাকে এগুলোকে, হ্যাঁ। কি বলা হয়? দ্বীপ রাষ্ট্র বলা হয়। এগুলো সম্পূর্ণই ক্যারিবিয়ান সাগরের তীরবর্তী। সাগরের তীরবর্তী বলতে পারেন, বা তীরবর্তী না বলে আপনি ক্যারিবিয়ান সাগরের দ্বীপ রাষ্ট্র এটাও বলতে পারেন আপনি। তো এগুলো হচ্ছে আমাদের ক্যারিবিয়ান অঞ্চলের মোট স্বাধীন দেশটা হচ্ছে 13টি। এরকম আরও কিন্তু রয়েছে আমাদের, যে টোটাল যদি দেশের কথা বলি, এরকম কিন্তু আরও অনেক দেশ রয়েছে, বাট সেগুলো স্বাধীন নয়। তো স্বাধীন রাষ্ট্র, স্বাধীন ও সার্বভৌমের কথা বললে সেখানে অ্যান্সারটা হবে 13টি, যেটা আমাদের অ্যান্সারটি ছিল এইখানে, যে ক্যারিবীয় অঞ্চলে স্বাধীন ও সার্বভৌম দেশ কতটি? 13টি। পরবর্তী কোশ্চিনে দেখা চলে যাচ্ছি যে সুয়েজ খাল কোন দুটি মহাদেশকে পৃথক করেছে? সুয়েজ খাল কোন দুটি মহাদেশকে পৃথক করেছে? খাল কি করে? খাল হচ্ছে দুটি ভূমিকে আলাদা করবে আর দুটি সাগরকে কি করবে? যুক্ত করে, খাল বা প্রণালীর, এটাই তো বৈশিষ্ট্য। তো প্রথমত সুয়েজ খাল নিয়ে অনেক প্রশ্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হয়ে থাকে। আমরা যদি দেখার চেষ্টা করি কোন দুটি মহাদেশকে পৃথক করেছে আফ্রিকা ও এশিয়া মহাদেশকে। সুয়েজ খাল কোন দুটি মহাদেশকে পৃথক করেছে? আফ্রিকা ও এশিয়া মহাদেশকে। এখন সুয়েজ খাল আফ্রিকা ও এশিয়া মহাদেশকে পৃথক করলেও আরেকটা প্রশ্ন এখান থেকে মাঝে মাঝে আসে, যে সুয়েজ খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে? এই কোশ্চেনটা তো ইম্পর্টেন্ট, যে সুয়েজ খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে। তো সুয়েজ খাল আফ্রিকা ও এশিয়া মহাদেশকে পৃথক করলেও মূলত যুক্ত করেছে আপনাদের ভূমধ্য সাগর ও লোহিত সাগর। ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে, এটা হচ্ছে পৃথক করেছে।
পৃথক করার অংশটুকু পৃথক করেছে আর যুক্ত করেছে ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে। সুয়েজ খাল অবস্থিত কোথায়? এটা অবস্থিত মিশরে এবং এটির খনন কার্য শুরু হয় 1869 সালে। 1869 সালে এবং মিশর জাতীয়করণ করে 1956 সালে। মিশর জাতীয়করণ করে এই সুয়েজ খালকে 1956 সালে। এবং বিশ্ব যে বাণিজ্য হয়, জাহাজ পরিবহন হয়, এটার একটা বড় অংশ কিন্তু এই সুয়েজ খাল দিয়ে হয়ে থাকে। এর পরবর্তী যে প্রশ্নটা রয়েছে সেই পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। পরবর্তী প্রশ্নটা, এটা আবার ইম্পর্টেন্ট প্রশ্ন। 2026 সালে 7 ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় টি-20 বিশ্বকাপের কততম আসর অনুষ্ঠিত হবে? উল্লেখ করে দেওয়া 7 ফেব্রুয়ারি। 7 ফেব্রুয়ারি নাও থাকতে পারে, তো আপনি নর্মালি বলতে পারেন যে 26 সালে ভারত ও শ্রীলঙ্কায় টি-20 বিশ্বকাপের কততম আসর অনুষ্ঠিত হবে। এই প্রশ্নটা বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে। এটা আসরটা হচ্ছে 10ম টি-20 আসর। 10ম টি-20 আসর। এটাকে আপনি এই প্রশ্নটা ঘুরিয়েও বলতে পারে যে 10ম টি-20 আসর অনুষ্ঠিত হবে কোথায়, কোন দেশে? ভারত এবং শ্রীলঙ্কায় যৌথভাবেই কিন্তু হবে। তো 26 সালের এই 7 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ভারত ও শ্রীলঙ্কার 10ম টি-20 আসর। এবং এই আসরে কতগুলো দেশ অংশগ্রহণ করবে, এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। আপনারা কমেন্ট করে জানাবেন যে সম্প্রতি যে 2026 সালে এবছর যে 10ম টি-20 আসর হতে চলেছে ভারত ও শ্রীলঙ্কায়, মোট কতটি দেশ অংশগ্রহণ করছে? এটা উত্তর আমি বললাম না, আপনারা কমেন্টে বলবেন। আসেন আমরা পরবর্তী অংশ দেখার চেষ্টা করি। পরবর্তী প্রশ্নটা কি রয়েছে? পরবর্তী প্রশ্ন রয়েছে, নিকোলাস মাদুরোর অনুপস্থিতিতে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন কে? তো এখানে প্রশ্নগুলো বিভিন্ন রকম হতে পারে। নিকোলাস মাদুরো আসলে কোন দেশের প্রেসিডেন্ট, এটাও আপনাকে জানতে হবে। যে সম্প্রতি এটি হচ্ছে যে যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছে ভেনেজুয়েলাতে, সেটা নিয়েই কিন্তু প্রশ্নগুলো আসছে। এবং এটা বর্তমানে চাকরি পরীক্ষাগুলোতে, সামনে যে পরীক্ষাগুলো হবে, অনুষ্ঠিত হবে, খুবই ইম্পর্টেন্ট একটা আপনাদের টপিকস হয়ে দাঁড়াবে ভেনেজুয়েলা এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কটা। তো সম্প্রতি যুক্তরাষ্ট্র যে ভেনেজুয়েলা আক্রমণ চালিয়ে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী এবং সম্প্রতি যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা যে আক্রমণ চালিয়েছে, সেক্ষেত্রে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি, সেক্ষেত্রে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তার ওয়াইফকে যুক্তরাষ্ট্র উঠিয়ে নিয়ে গেছে, যাকে আমরা অনেকেই অপহরণ করার কথা বলা হচ্ছে। এই যে অপহরণ করে যে নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গেছে, তারা তুলে নিয়ে যাওয়ার পরে ভেনেজুয়েলাতে বর্তমানে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন, তার নাম হচ্ছে ডেলসি রদ্রিগেজ, যিনি ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ছিলেন। এবং ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট তাকে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার জন্য বলেছেন। এখন এইখানে বেশ কিছু প্রশ্ন আছে যে যুক্তরাষ্ট্র যে ভেনেজুয়েলায় আক্রমণ চালাইলো, এই আক্রমণের মানে যে অপারেশন চালাইছে, অপারেশনের নাম কি, এটার প্রশ্ন আসে। এরপরে আপনার আরেকটা প্রশ্ন আসে যে আসলে অপারেশন চালাইছে কোন ফোর্স, কোন বাহিনী অপারেশনটা চালিয়েছে। আমরা যদি সেই প্রশ্ন দেখার চেষ্টা করি, সেই প্রশ্নটা আমাদের রয়েছে মেবি, এই দেখেন পরের প্রশ্নটাই রয়েছে এখানে, যে ভেনেজুয়েলায় সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের অনুমোদিত ফোর্সের নাম কি? মানে যুক্তরাষ্ট্রের কোন ফোর্সটা ভেনেজুয়েলায় অভিযান চালিয়েছেন, এটাকে বলা হচ্ছে ডেল্টা ফোর্স। ভেনেজুয়েলায় যে সামরিক অভিযান চালিয়েছে তার নামটা হচ্ছে ডেল্টা ফোর্স। এবং ডেল্টা ফোর্স যে অভিযান চালিয়েছে, আসলে তারা কোন নামে অপারেশনটা চালিয়েছে, কোন নামে? ভেনেজুয়েলার যুক্তরাষ্ট্রের পরিচালিত সামরিক অভিযানের নাম কি? ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের পরিচালিত সামরিক অভিযানের নাম কি? এই সামরিক অভিযানের নামটা মনে রাখতে হবে। এই সামরিক অভিযানের নাম হচ্ছে অপারেশন অ্যাবসলিউট রিজলভ। অপারেশন অ্যাবসলিউট রিজলভ। এই যে তিনটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে পরবর্তী যে দুইটা প্রশ্ন দেখলাম, যে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের পরিচালিত সামরিক অভিযানের নাম অপারেশন অ্যাবসলিউট রিজলভ, এবং যুক্তরাষ্ট্রের পরিচালিত সামরিক এবং হচ্ছে যে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের অনুমোদিত ফোর্সের নাম, এই দুটো প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ডেল্টা ফোর্স আর এটা হচ্ছে আমাদের এই অপারেশন অ্যাবসলিউট রিজলভ, দুটো প্রশ্ন মাথায় রাখতে হবে। নেক্সট দেখেন, গাজায় ইসরায়েল কর্তৃক নতুন সীমারেখার নাম কি? আপনারা জানেন যে গাজা ইসরায়েলি বাহিনী বর্বরতা চালাচ্ছে, হামলা চালাচ্ছে। তারা নতুন করে এই যে ফিলিস্তিনের গাজায় একটা সীমারেখা দিয়েছে, যাকে আমরা সামরিক সীমারেখা বলতে পারি। এই সামরিক সীমারেখা নতুন করে তারা দিয়েছে, যে সীমারেখার নাম হচ্ছে ইয়েলো লাইন। অর্থাৎ গাজায় ইসরায়েল কর্তৃক নতুন সীমারেখার নাম হচ্ছে ইয়েলো লাইন।
নেক্সট কোশ্চিন দেখেন, দেশের অর্থনীতির হৃৎপিণ্ড বলা হয় কোন বন্দরকে? দেশের অর্থনীতির হৃৎপিণ্ড, তো কোন বন্দর? কোন বন্দর বলতে এটা কোন নদী বন্দর বোঝায় নাকি সমুদ্র বন্দর বোঝায়? আপনি যে কোনটা ভাবতে পারেন। অর্থনীতির হৃৎপিণ্ড কোনটা? এটা আশা করি সবারই পারার কথা, এটা ভুল হওয়ার কথা না, বাট খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেশের অর্থনীতির হৃৎপিণ্ড বলা হয় আমাদেরকে চট্টগ্রাম বন্দরকে। দেশের অর্থনীতির হৃৎপিণ্ড বলা হয় চট্টগ্রাম বন্দরকে। এখন চট্টগ্রাম সমুদ্র বন্দর অবশ্যই এটা সমুদ্র বন্দর। আপনাদের অ্যান্সার করতে হবে, কমেন্ট বক্সে আপনারা লিখবেন যে দেশে সমুদ্র বন্দর রয়েছে মোট কয়টি? দেশে সমুদ্র বন্দর রয়েছে মোট কয়টি? আমি বলে দিচ্ছি, দেশে মোট সমুদ্র বন্দর রয়েছে 3টি। প্রথমটি হচ্ছে চট্টগ্রাম সমুদ্র বন্দর বলতে পারেন, দ্বিতীয়টি হচ্ছে মংলা সমুদ্র বন্দর, মংলা সমুদ্র বন্দর, এবং তৃতীয়টি হচ্ছে আমাদের পায়রা সমুদ্র বন্দর, পায়রা সমুদ্র বন্দর। 3টা। এখন চতুর্থ সমুদ্র বন্দর হতে পারে, এখনো কমপ্লিট হয়নি, চলমান রয়েছে কাজের। 4টি বলা যাবে না, এই জন্য 4 নম্বর যেটা, সেটা হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। হ্যাঁ, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর বলতে পারেন। হ্যাঁ, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, এটির কাজ চলমান রয়েছে, তাই এটাকে আমরা 4 নাম্বার বলছি। কিন্তু যে প্রশ্ন আসে যে বর্তমানে বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি, 3টাই বলবো। হ্যাঁ, এটা বলা যাবে না, কাজ এখনো কমপ্লিট হয় নাই। এখন কথা হচ্ছে স্যার, মংলা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত? মংলা সমুদ্র বন্দর, এটাও পরীক্ষা আসতে পারে। হ্যাঁ, মংলা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত? আপনারা কমেন্ট করবেন যে মংলা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত। মংলা সমুদ্র বন্দর হচ্ছে আপনার বাগেরহাট পশুর নদীর তীরে। আর পায়রা সমুদ্র বন্দর কোথায়? এটা পটুয়াখালী। পটুয়াখালী কোথায় অবস্থিত? পটুয়াখালীর রাবনাবাদ চ্যানেল রয়েছে, পটুয়াখালীর সেই রাবনাবাদ চ্যানেল অবস্থিত। আর অর্থনীতির হৃৎপিণ্ড কেন বলা হয় চট্টগ্রাম বন্দরকে? কারণ দেশের যে অর্থনীতি হয়, মানে সমুদ্র বন্দরে যে সমস্ত মালামাল এখানে লোড বা আনলোড হওয়ার কথা বলা হয়, মানে ম্যাক্সিমাম আমাদের সমুদ্র বন্দরেই হয়ে থাকে। প্রশ্ন দেখা যাচ্ছে, আপনার কাছে প্রশ্ন করা হলো যে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড কেন বলা হয় চট্টগ্রাম বন্দরকে? এটা উত্তরটা হচ্ছে এরকম যে চট্টগ্রাম বন্দরে দেশের বাণিজ্য হয়ে থাকে, রপ্তানি বাণিজ্য হয়ে থাকে, আমদানি বা রপ্তানি বাণিজ্যের কথা বলা হয়। আপনাকে প্রশ্ন করা হতে পারে যে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড বলা হয় কোন বন্দরকে? তো দেশের অর্থনীতির হৃৎপিণ্ড তো চট্টগ্রাম বন্দর, আপনারা বুঝেই গেলেন। কিন্তু কেন বলা হয় চট্টগ্রাম বন্দরকে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড বলা হয় কেন? কেননা বৈদেশিক যে বাণিজ্য হয়ে থাকে, এই বৈদেশিক বাণিজ্যের প্রায় 90% এখানেই এই বন্দরেই হয়ে থাকে, সম্পন্ন হয়ে থাকে 90%। তার জন্য এটাকে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড বলা হয়। খুব ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে এটা, এই প্রশ্নটাও আসতে পারে যে চট্টগ্রাম সমুদ্র বন্দরে দেশের মানে কত শতাংশ বৈদেশিক বাণিজ্য সম্পন্ন হয়ে থাকে? প্রায় 90%। প্রায় বলতে হবে, একদম ডিরেক্টলি 90% বলা যেতে পারে, কিছুটা কম বেশি হতে পারে। হ্যাঁ, এই জন্য প্রায় 90% বলতে হবে। আসুন নেক্সট কোশ্চেন দেখার চেষ্টা করি। এশিয়ান গেমসের 20তম আসর কোথায় অনুষ্ঠিত হবে? এশিয়ান গেমসের 20তম আসর অনুষ্ঠিত হবে জাপানে। জাপানের কোথায়? জাপানের নাগোয়া রাইচি, জাপান। এটি একসঙ্গে লেখা হয়েছে যে মনে হতে পারে নাগোয়া রাইচিটা মনে হয় একটা জায়গা, আসলে এখানে একটা জায়গা না, মোট এখানে 2টা জায়গা রয়েছে। একটাকে বলা হয় আইচি প্রিফেকচার, একটা আইচি প্রিফেকচার, ও আরেকটা হচ্ছে নাগোয়া। নাগোয়া 2টো শহর। হ্যাঁ, মূলত 2টা শহর রয়েছে, মানে নাগোয়া আর আইচি, জাপান। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, নাগোয়া একটা শহর, আইচি একটা শহর। হ্যাঁ, আইচি প্রিফেকচার ও নাগোয়া শহর। এশিয়ান গেমসের 20তম আসর এখানে অনুষ্ঠিত হবে। তো কোন শহরে হবে সেটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, বাট কোন দেশে হবে? এশিয়ান গেমসের 20তম আসর অনুষ্ঠিত হবে কোথায়? জাপানে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। এশিয়ান গেমসের 20তম আসর অনুষ্ঠিত হবে জাপান। আরেকটা প্রশ্ন হতে পারে যে এশিয়ান গেমসের 20তম আসর কবে অনুষ্ঠিত হবে? তারিখটা যদি বলা হয়, এটা অনুষ্ঠিত হবে আপনার 19 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর। 19 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর 2026। 19 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর 2026 জাপানের আইচি প্রিফেকচার এবং নাগোয়া শহরে এশিয়ান গেমসের 20তম আসর অনুষ্ঠিত হবে। এর পরবর্তী যে প্রশ্নটা রয়েছে দেখার চেষ্টা করি। বিশ্বের সব থেকে বেশি তেলের মজুদ রয়েছে কোন দেশে? এটা আরো আসলে আগে, এই প্রশ্নটা আরো আগে নেওয়া উচিত ছিল আমাদের, কারণ এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বিশ্বের সব থেকে বেশি তেলের মজুদ রয়েছে
ভেনিজুয়েলায়, যার কারণে কিন্তু যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলাতে একটা সংঘাত সৃষ্টি করেছে। এবং বিশ্বের যত তেল মজুদ রয়েছে তার প্রায় 1/5 রয়েছে ভেনিজুয়েলাতে। বিশ্বে যত তেলের মজুদ রয়েছে তার প্রায় 1/5 রয়েছে এই ভেনিজুয়েলাতে। অনেক বেশি তেল রয়েছে, যার কারণে কিন্তু যুক্তরাষ্ট্র এই তেলের দখল নেওয়ার জন্য কিন্তু ভেনিজুয়েলাতে তার সামরিক অভিযান কিন্তু শুরু করেছে। নেক্সট কোশ্চেন দেখার চেষ্টা করি যে সম্মিলিত ইসলামী ব্যাংকের মূল প্রতিপাদ্য কি? সম্মিলিত ইসলামী ব্যাংকের মূল প্রতিপাদ্য, তো মূল প্রতিপাদ্য দেখার চেষ্টা করি। মূল প্রতিপাদ্য সম্মিলিত শক্তিতে সমৃদ্ধ আগামী, এটা হচ্ছে মূল প্রতিপাদ্য। এখন সম্মিলিত ইসলামী ব্যাংকের মূলত এখানে কয়টা ব্যাংক নিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হয়েছে, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কয়টি ব্যাংক নিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক হয়েছে। এটা হচ্ছে মোট 5টি ব্যাংক নিয়ে, 5টি ব্যাংক নিয়ে, মানে 5টি ব্যাংকের সমন্বয়ে মূলত সম্মিলিত ইসলামী ব্যাংক হয়েছে। এবং 5টি ব্যাংকের এই মূল প্রতিপাদ্যটাই হচ্ছে সম্মিলিত শক্তিতে সমৃদ্ধ আগামী। তো এখান থেকে আরেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, যে সম্মিলিত যে 5টা ব্যাংক নিয়ে যে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হয়েছে, কোন 5টা ব্যাংক, এটা জানতে হবে। তো আমরা দেখার চেষ্টা করি যে কোন 5টি ব্যাংক নিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হয়েছে। তো প্রথমেই আছে আমাদের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। তো 5টা ব্যাংক নিয়ে এই সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হয়েছে। তো কোন 5টা ব্যাংক যদি প্রশ্ন করা হয়, তাহলে আমরা 5টা ব্যাংকের নামটা জানতে হবে। চলুন আমরা এখন 5টা ব্যাংকের নামটা জেনে আসি। প্রথমেই হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এই 5টা ব্যাংকের মধ্যে প্রথমে রয়েছে আমাদের ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। 2 নম্বরে রয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক। গ্লোবাল ইসলামী ব্যাংক, এটা হচ্ছে 2 নম্বর। এরপরে 3 নম্বর রয়েছে সোশিয়াল ইসলামী ব্যাংক। সোশিয়াল ইসলামী ব্যাংক। 4 নম্বর রয়েছে ইউনিয়ন ব্যাংক। ইউনিয়ন ব্যাংক। এবং 5 নম্বর রয়েছে, উপরে লিখেছি 5 নম্বরটা হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ বাংলাদেশ। প্রত্যেকটা ব্যাংকের শেষে কিন্তু পিএলসি লিখতে হবে। হ্যাঁ, আমি কিন্তু একটাতেও পিএলসি লিখিনি, পিএলসি না লিখলে সেটা ঠিক হবে না। পিএলসি। তো এই 5টা ব্যাংকের সমন্বয়ে মূলত সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হয়েছে, যার মূল প্রতিপাদ্য সম্মিলিত শক্তিতে সমৃদ্ধ আগামী। তো কোন 5টা ব্যাংক নিয়ে গঠিত হয়েছে এটাও আমাদের দরকার আছে, সো নোট করে রাখবেন। আসেন নেক্সট দেখার চেষ্টা করি। 2025 সালে ব্যালেন ডিওর পুরস্কার প্রাপ্ত ফুটবলারকে। 2025 সালে ব্যালেন ডিওর পুরস্কার প্রাপ্ত হয়েছেন কোন ফুটবলার? খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, এটা পরীক্ষা আসতে পারে। পুরস্কার প্রাপ্ত হয়েছেন উসমান দেমবেলে, তিনি ফরাসি তারকা। ফরাসি তারকা মূলত তিনি পিএসজির, পিএসজি যে ক্লাবটা রয়েছে এই ক্লাবের হয়ে মূলত অনেক দারুণ পারফরমেন্স করেছে, যার ফলে কিন্তু ব্যালেন ডিওর পুরস্কার তিনি পেয়েছেন। নেক্সট প্রশ্ন দেখার চেষ্টা করি। আমাদের নেক্সট প্রশ্ন রয়েছে বাংলাদেশের 56তম জিআই পণ্যের নাম কি? 56তম জিআই পণ্য, এটা একটু কঠিন হয়ে যায় মনে হয় অনেকের কাছে, যে জিআই পণ্য তো দিন দিন শুধু বৃদ্ধি পেতেই আছে। তো 56তম জিআই পণ্যটা কোনটি ছিল? 56তম জিআই পণ্য ছিল মেহের সাগর কলা। মেহের সাগর কলা মূলত কোন জেলার কলা? মেহের সাগর কলা মেহেরপুরের কলা, খুব ইম্পর্টেন্ট। মেহের সাগর মেহেরপুরের। কিন্তু এই প্রশ্নটিকে যদি ভিন্নভাবে করা হয়ে থাকে, যেমন বাংলাদেশের 56তম জিআই পণ্য বলেছে, 56তম না বলে আপনাকে বললো বাংলাদেশের জিআই পণ্য মোট কতটি, বর্তমানে কতটি রয়েছে। তো বর্তমানে সর্বশেষ আপডেট অনুযায়ী মোট জিআই পণ্য রয়েছে বর্তমানে 64টি। জিআই পণ্য রয়েছে 64টি, মোট জিআই পণ্য 64টি। আর জিআই বলতে কি? জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর বোঝায়, ভৌগোলিক যে নির্দেশক সেটা বোঝায়। তাহলে সর্বশেষ জিআই পণ্য কোনটি, 64তম জিআই পণ্যটা কোনটি? সর্বশেষ জিআই পণ্য হিসেবে নিবন্ধন পেয়েছে, সর্বশেষ জিআই পণ্য হিসেবে নিবন্ধন পেয়েছে লতিরাজ কচু। সর্বশেষ জিআই পণ্য হিসেবে নিবন্ধন পেয়েছে লতিরাজ কচু। এটা কোথাকার? এটা জয়পুরহাটের।
জয়পুরহাটের লতিরাজ কচুর। এর আগে ছিল কোনটা? এর আগে ছিল মানে এই সর্বশেষ লতিরাজ কচুর আগে ছিল কালীগঞ্জের তোয়ালে ছিল। সর্বশেষটা পরীক্ষায় বেশি আসে, এখানে 56তম রাখা হয়েছিল। তো সর্বশেষ যেগুলো সেগুলো একটু জানতে হবে। আবার প্রথম জিআই পণ্য এটাও জানতে হবে। আপনারা কমেন্ট করবেন প্রথম জিআই পণ্য কোনটি ছিল এবং এটা কত সালে প্রথম জিআই পণ্য নির্দেশক মানে প্রথম জিআই পণ্য তালিকা প্রকাশ করা হয়। ওকে, এটা আপনাদের কাছে প্রশ্ন থাকলো, আপনারা অ্যান্সার করবেন। এই ছিল মোটামুটি আজকের আমাদের সাম্প্রতিক আপডেট তথ্যগুলো। আর বিদ্যাবাড়ি সম্পর্কে যে কোনো তথ্য আপনি জানার প্রয়োজন হলে বা আপনি বিদ্যাবাড়িতে ভর্তি হওয়ার জন্য বা বিদ্যাবাড়িতে যে কোনো কোর্স করার জন্য চাইলে যুক্ত হতে পারেন আমাদের জুম লাইভ যে ব্যাচগুলো রয়েছে সেই ব্যাচগুলোতে বা সেই কোর্সগুলোতে। আপনি আপনার কাঙ্ক্ষিত চাকরির জন্য প্রিপারেশন নিতে পারেন বিদ্যাবাড়ির সঙ্গেই। কেননা বিদ্যাবাড়িতে রয়েছে বিসিএস, ব্যাংক, প্রাইমারি, নিবন্ধন থেকে শুরু করে 11 থেকে 20তম গ্রেডের সকল প্রস্তুতির জন্য আলাদা আলাদা কোর্স। আপনি কোনটিতে যুক্ত হতে চান, আপনার টার্গেট কোনটি, সেই অনুযায়ী আপনি আপনার কাঙ্ক্ষিত কোর্সে যুক্ত হতে পারেন। আর বিদ্যাবাড়ির সঙ্গে যুক্ত থেকে আপনি আপনার প্রস্তুতিটাকে আরো ঝালিয়ে নিতে পারেন, আরো এক ধাপ এগিয়ে নিতে পারেন। দেখা হবে পরবর্তীতে কোনো একটি আপডেট তথ্য নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।